আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিটিভিতে হামলাকারী যারা লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপিয়েছে জামায়াত শিবির, বললেন ওবায়দুল কাদের। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। শুক্র শনিবার রাজধানী ও আশপাশের জেলায় 9 ঘণ্টা শিথিল, অনেকটাই স্বাভাবিক রাজধানী ঢাকা। এবং কারফিউ শিথিলের পর রাজধানীর খুচরা বাজারগুলোতে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারের দাম প্রায় কয়েক গুণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা আন্দোলনের নামে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হামলাকারীরা যারা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার বক্তব্য বিকৃত করে কোটা আন্দোলনকারীদের উস্কে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্ষতিগ্রস্ত বিটিভি কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। কথা বলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সাথে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কান্না জড়িত কণ্ঠে বিটিভির সাথে জড়িয়ে থাকা নিজের স্মৃতির কথা তুলে ধরেন। এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারো পক্ষে সহ্য করবে না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল। যারা সহিংসতা করেছে তারা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে জানিয়ে তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তার বক্তব্যকে বিকৃত করে কোটা আন্দোলনকারীদের উস্কে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হয়েছে। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? 2013 সালে বিএনপি জামাত যে কায়দায় অগ্নিসন্ত্রাস করেছিল, এবারের ধরন তার থেকে ভিন্ন বলেও জানান সরকার প্রধান। সব থেকে অবাক লাগে যে 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করল অগ্নিসন্ত্রাস। তখন প্রায় 3800 মতো গাড়ি, 29টা রেল, 8টা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিক্সা, এগুলি তো পুড়িয়েছে। কিন্তু সেই পোড়ানো থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুড়ে একবারে ছাই। লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
আন্দোলনের নামে জামায়াত শিবির বিএনপি শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপিয়েছে। কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের উপর হামলা চালিয়ে আহত করেছে, নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। তিনি বলেন, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে। কোটা আন্দোলনকে পুঁজি করে রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশ ও স্বাধীনতা বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের শপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। বলেন, বিএনপির লোকেরাই স্বীকারোক্তি দিয়েছে, ছাত্রলীগের কর্মী মারলে ৫,০০০ টাকা, পুলিশ মারলে ১০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তারেক রহমানের ভয়েসও সরকারের হাতে এসেছে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরাই আন্দোলনে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করার নির্দেশ দিয়েছে দুর্বৃত্তদের। এ সময় মন্ত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক দল দেশের ক্ষতি করতে পারে না, বিএনপি কোনো রাজনৈতিক দলই হতে পারে না বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, পুলিশ মারলে ১০,০০০ টাকা স্বীকারোক্তি দিয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও। যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। তবে আজ ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, শুক্র ও শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। মন্ত্রী আরও বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেওয়ার বিষয় সরকার আপাতত ভাবছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল ৮টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ঢাকাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ঢাকার সমস্ত কিছু আমরা জেনে নেই। ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে। সব গোয়েন্দা সংস্থারা আসে এবং সমস্ত যারা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে আসেন, তাদের অভিমতের ভিত্তিতে এটা সিদ্ধান্তটি নেওয়া হয়। যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী, তাকেই বের করার জন্য। সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। সাধারণ ছাত্ররা জ্বালাও পোড়াও, সহিংসতা এবং ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামের একটি ছাত্র সংগঠন। সংগঠনটি বলছে, অনতিবিলম্বে সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বৃহস্পতিবার মঞ্চের সমন্বয়ক এলিয়ান কাফির প্রতীক সহ ৯১ জন সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ৩ জুলাই থেকে কোটা সংস্কার এবং আমাদের অধিকার আদায়ের দাবিতে
দাবিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করি। এই অধিকার আদায়ের আন্দোলনে আমাদের অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমাদের যৌক্তিক আন্দোলনের দাবির মুখে 23 জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শিথিল হওয়া কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে সারা দেশেই আপনি জানেন যে সম্প্রতি যে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত, এবং পাশাপাশি যারা এই সহিংসতার ঘটনায় আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় কিন্তু প্রত্যেকটি মসজিদে, রংপুরের যে জেলা উপজেলা সহ প্রত্যেকটি মসজিদে কিন্তু জুমার নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু আসলে এই যে যারা সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া ও মোনাজাত করছেন, এবং পাশাপাশি যারা এই সহিংসতার ঘটনায় সংঘর্ষের যে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় কিন্তু সকলেই দোয়া এবং মোনাজাত করছেন, এবং পাশাপাশি মুসলিম উম্মার জন্য আসলে সকলেই এই দোয়ায় সামিল হয়েছেন, এবং পাশাপাশি এই যে বাংলাদেশের সম্প্রতি যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সম্প্রতি যে সংঘর্ষ এবং সাধারণ মানুষের যে মাঝে যে আতঙ্ক সেটি যেন দ্রুত কেটে যায় এমনটি কিন্তু কামনা করছেন। সংঘর্ষের ঘটনায় যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের কিন্তু আসলেই স্মরণে এই দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে রংপুরের যে পীরগঞ্জ উপজেলা যে মডেল মসজিদ সেখানে আমরা দেখেছি দোয়ায় যোগ দিয়েছেন। সেখানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তারা এই দোয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবং মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশব্যাপী নৈরাজ্য চালায় জামায়াত শিবির ও বিএনপি। বিশেষ করে গণমাধ্যমে বেশ আলোচনায় সরব ছিল রংপুর এবং নরসিংদী। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য চালানো হয় নরসিংদীর মাধবদী পৌরসভায়। এমনকি ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা মেয়রকে হত্যার চেষ্টা সহ পুড়ে ছাই করে দেয় বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর দেয়াল খচিত মুরাল। এর ফলে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবা কার্যক্রম। নরসিংদী প্রতিনিধি তৌহিদুর রহমানকে সাথে নিয়ে তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। গেল 19 জুলাই শুক্রবার বিকেল 3:35। অগ্নিকাণ্ডের কালো ধোঁয়ার কালিমায় ঢেকে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়ালখচিত মুরাল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ লক্ষ্য করা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানোর প্রক্রিয়া। তবে এরা কেউ ছাত্র নয়, কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে মাধবদী পৌরসভায় তাণ্ডব চালায় জামাত শিবির ও বিএনপির কতিপয় দুর্বৃত্তরা। এর পরদিন শনিবার আবারও দ্বিতীয় দফায় চালানো হয় মাধবদী পৌরসভায় নারকীয় তাণ্ডব। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 7 কোটি টাকার উপরে। 1994 সালে নির্মিত পৌরভবনে কতিপয় স্বার্থন্বেষী নেতাদের নীরব সম্মতির কারণেই অগ্নিসংযোগ সহ পুড়িয়ে দেওয়া হয় গাড়ি, মোটরসাইকেল, সিসিটিভি ক্যামেরা, নাগরিক সেবা নিশ্চিতকরণের যাবতীয় উপকরণ। আইসা আমি দেখি আগুন সব দাউ দাউ করে জ্বলতেছে, গাড়ি টাড়িগুলো সবগুলো আগুন জ্বলতেছে। কিছু ছেলে পেলে আসলো, আইসা তখন তারা তেল দিয়ে আগুনটা ধরাই দিছে। 2টা গাড়ি জ্বলতেছে আর ভিতরে অনেক ধোঁয়া। কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে নরসিংদীতে জেল ভেঙে পলায়ন সহ মাধবদী পৌরসভায় ব্যাপক সহিংসতা দেখা গেলেও চোখে পড়েনি ক্ষমতাসীন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। আর এমন বক্তব্য উঠে আসে স্থানীয় কাউন্সিলরদের ভাষায়, যারা করছে তারা জনগণের শত্রু বলে আমি আখ্যায়িত করি। এইভাবে তারা প্রস্তুতি নিয়ে একটা পৌরসভা এত বড় একটা সরকারি প্রতিষ্ঠানে আগুন ধরায় দিবে, হ্যাঁ অবশ্যই তাদের পুরো পরিকল্পনা ছিল। পৌরসভা একে একে 2বার ভাঙচুর করেছে। আমরা মাধবদীর মানুষ এটা আশা করি নাই যে এরকম কিছু হবে। জেলায় দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলাকারীদের প্রতিহত করতে পারেনি বলে সমালোচনা রয়েছে দলের ভেতরেই। তবে মাধবদী পৌরসভার মেয়র সহ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া আর রাজপথে কেউ নামেনি বলে অভিযোগ মাধবদী পৌর মেয়রের। আমি যখন মাঠে নামি, আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা সবাই মাঠে নামি, তখন কিন্তু আমি জেলা আওয়ামী লীগের বা উপজেলা আওয়ামী লীগের কাউকে কিন্তু আমরা কিন্তু পাশে পাই।
মানে বিএনপি যে আমাদের দুষ্কৃতিকে যাতে আক্রান্ত হলাম, তখন আমরা কিন্তু কারণ 1-150 লোক নিয়ে এই হাজার হাজার লোকের পক্ষে কিন্তু আমাদের সংগ্রাম করা, আন্দোলন করা সম্ভব না। এমনকি ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা মেয়রকে হত্যার চেষ্টা সহ পুড়ে ছাই করে দেয় বঙ্গবন্ধুর ছবি, ভেঙে ফেলা হয় প্রধানমন্ত্রীর ছবিও। জীবন বাঁচাতে সোনালী টাওয়ারে মেয়র আশ্রয় নিলেও সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা বলেও অভিযোগ করেন মেয়র। এটা আসলে পরিকল্পনাকারী ঘটনা হয়েছে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য, কারণ আমাকে এবং আমার নেতাকর্মীদেরকে মেরে ফেলতে পারলে কিন্তু মনে করেন যে এখানে আওয়ামী লীগটা আর কেউ করার মতো কোনো লোক থাকবে না। নেপথ্য থেকে দেশ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চেয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি ছিল সুপুলভোগী নগরবাসীর। আমাদের এই মাধবদীতে কখনো সহিংসতা এরকম বড় ধরনের হয় নাই। তাদের আইনের আওতায় না বিচার হোক, এটা আমরা সবাই চাই, জনগণ সবাই চাই। তারা এই আমাদের মাধবদী পৌরসভার কেউ না, অন্যায় যারা করেছে তাদেরকে শাস্তি তো অবশ্যই পেতে হবে। মানুষকে সেবাও দিতে পারতেছি না, মানে আমাদের আসলেই সমস্যা হচ্ছে, বিশেষ করে জনগণদের বেশি সমস্যা হচ্ছে। 2 দফা হামলায় পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় মাধবদী পৌরসভার গাড়ি, অগ্নিসংযোগ করা হয় পুরো ভবন। তবে যারা এসব ভবনে আগুন লাগিয়েছে সেসব দুর্বৃত্তদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মাধবদী পৌরসভার নগরবাসীরা। নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে আবু সৈয়দপু, মাই টিভি। কারফিউ শিথিলের পর রাজধানীর খুচরা বাজারগুলোতে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে পণ্যের দাম প্রায় কয়েক গুণ। পাইকাররা বলছেন খরচের চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে পণ্য। আর খুচরা বাজারের ক্রেতাদের অভিযোগ, পাইকারদের থেকে কম দামে পণ্য কিনলেও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কয়েক গুণ করেছে নিত্যপণ্যের দাম। বিস্তারিত আমিনা হীরার রিপোর্টে। কারফিউ শিথিলের পর বাজারে ক্রেতাদের অনেকটাই ভিড়। তবে টানা কয়েকদিন সবকিছু বন্ধ থাকার বাহানায় বাজারে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে। পাইকারি বাজারে প্রকারভেদে 1 কেজি আলুর দাম 50 থেকে 60 টাকা, আর দেশি পেঁয়াজ 95 থেকে 100 টাকা। কিন্তু খুচরা বাজারে এসব পণ্যের দাম অনেকটাই বেশি। লাল আলুর দাম চলছে 50 টাকা কেজি, 65 কেজি আলুর দাম 3250 টাকা দাম, লাল গুটি আলুর দাম 60 টাকা কেজি, 58 টাকা কেজিও বিক্রি হয়। দেশি পেঁয়াজের রেট হচ্ছে আজকে বেশি 100 টাকা 98 টাকা কেজি। 2 দিন আগে দাম ছিল 105, 106, এখন দাম একটু কমছে, এলসির আমদানি বেশি, এই জন্য দাম একটু কম। রাজধানীর খুচরা বাজারে 60 টাকার নিচে নেই কোনো সবজি, তবে পাইকারি বাজারে সবজি হাতের নাগালে। কেজি প্রতি ধুন্দুল 10 টাকায়ও বিক্রি করতে পারছেন না পাইকাররা। তবে এই সবজি খুচরা বাজারে ঢুকলে তার দাম হয়ে যাচ্ছে 60 থেকে 70 টাকা। আর বেগুন পাইকারিতে 40 টাকায় বিক্রি হলেও ভোক্তারা খুচরা বাজারে কিনছে 80 থেকে 90 টাকা দরে। কচু 10 টাকা কেনা 10 টাকায় বিক্রি, আর ধুন্দুল 15 টাকা নিয়ে 16 টাকা 18 টাকা 20 টাকা বিক্রি। ধুন্দুল কিনলাম হচ্ছে 60 টাকা করে, তার আগের দিন কিনছে 80 টাকা করে। মানে দ্রব্যমূল্য দাম বাড়তি, অথচ আমাদের ইনকাম কিন্তু মানে আমাদের ইনকাম বাড়তেছে না, বাট দ্রব্যমূল্য এভাবে বাড়তেছে। ছোটখাটো বাজারে বাজারে কাঁচামরিচের ঝাঁজ থাকলেও পাইকারি বাজারে নেই মরিচের ঝাঁজ। পাইকারি বাজারে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। তবে খুচরা বাজারে মরিচ 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কচু, লাউ, মিষ্টি কুমড়া সহ সব ধরনের সবজিতেই পাইকাররা লাভের মুখ না দেখলেও খুচরা ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা খারাপ নয়। মরিচ 100 টাকা কেজি বেশি, মোকামে কিনা 150 টাকা কেজি। লাভ হয় না, লাভ হয় না, আমাকে লস, গাড়ি ভাড়া লস। গাড়ি ভাড়া আমরা 17 টাকা মাল কিনছি, 18 টাকা বেশি, আমাকে 5 টাকা করে গাড়ি ভাড়া 21 টাকা করে পড়ছে। বেশি বলতে বেশি বাজার যখন বাড়ে তখন আমরা বাড়তি বেচতে হয়, আর কমলে কমতি। খুচরা বাজারের দাম বাড়ানোর সিন্ডিকেটে অতিষ্ঠ ভোক্তারা অভিযোগ করছেন সবকিছুতেই রাখা হয় বাড়তি মূল্য। বর্তমানে বাজারের অবস্থা আরও ঊর্ধ্বগতি, এতে যারা খেটে খাওয়া মানুষ সকল প্রকার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাইকারি বাজারে যে সবজির মূল্য মাত্র 10 টাকা, খুচরা বাজারে আসলে সেই সবজির মূল্য হয় 60 টাকা কেজি। নিত্যপণ্যের এমন আকাশচুম্বী দামের তারতম্যে ভোক্তারা এখন নাজেহাল। তাই ভোক্তাদের দাবি শুধু পাইকারি মার্কেট নয়, খুচরা বাজারেও নিতে হবে মনিটরিংয়ের যথাযথ পদক্ষেপ। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।